কিফ্রেম সিনট্যাক্সটা নিয়ে প্র্যাকটিস করব। বাট তার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস আমাদের প্র্যাকটিস করা হয় নাই, সেটা হচ্ছে ফর্ম। সো ইনপুট এলিমেন্ট, যেটা আমাদের অনেক লাগবে আর কি। আমাদের ডেভেলপারদের দুটো জিনিস খুব বেশি লাগে, একটা হচ্ছে টেবিল, একটা হচ্ছে ফর্ম। সো ফর্মের মধ্যে থাকে ইনপুট এলিমেন্ট। সো আমরা প্রথমে আমাদের ইনপুট এলিমেন্টগুলো নিয়ে প্র্যাকটিস করব আর কি। সো প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 5 নামে। এবার ডে 5 এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিচ্ছি। সবাই একটা HTML ফাইল দেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। আমরা এর নাম দিচ্ছি HTML ইনপুট এলিমেন্ট। সো HTML ইনপুট এলিমেন্ট নামে আমরা একটা ফর্ম তৈরি করে নিলাম, HTML ফাইল তৈরি করে নিলাম। এবার এই ফাইলটার মধ্যে আমরা ইনপুট এলিমেন্টগুলো নিয়ে একটু প্র্যাকটিস করব। সো কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি ডিফল্ট স্ট্রাকচারটাকে। ইনপুট এলিমেন্ট, সো এখানে আমরা আমাদের আউটপুটটা দেখব এবং এখানে আমরা কোডটা লিখব। সো ইনপুট এলিমেন্ট জিনিসগুলো কি আসলে? আমরা যদি ব্রাউজারে কোনো একটা হেডিং নিয়ে আসতে চাই তাহলে আমরা হেডিং ট্যাগ বা এলিমেন্ট ইউজ করি। আমরা কোনো ইমেজ নিয়ে আসতে চাইলে আমরা ইমেজ ইউজ করি। সিম্পল একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা হেডিং h1 ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ আওয়ার HTML ইনপুট এলিমেন্ট প্র্যাকটিস। সো একটা হেডিং ট্যাগের মধ্যে আমরা এই স্ট্রিংটা লিখে দিলাম। এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে আউটপুট দেখি প্রোগ্রামটার, আমরা এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি। এখন হেডিং এলিমেন্ট আমাদের হেডিং দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি, প্যারাগ্রাফ এলিমেন্টের মাধ্যমে আমরা প্যারাগ্রাফ শো করে থাকি, ইমেজ এলিমেন্টের মাধ্যমে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। বাট এখানে হেডিং ট্যাগের মাঝখানে যখন আমরা কোনো কিছু লিখে দিচ্ছি, খেয়াল করেন এখানে কিন্তু আমরা চাইলে কোনো কিছু ইনপুট দিতে পারবো না। সো ইউজারের কাছ থেকে যখন আমরা কোনো কিছু ইনপুট নিতে যাব তখন আমাদের যে এলিমেন্টগুলো ইউজ করতে হবে তার নামই হচ্ছে ইনপুট এলিমেন্ট। HTML5-এ বেশ কয়েক ধরনের ইনপুট এলিমেন্ট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইনপুট, টেক্সট এরিয়া এবং সিলেক্ট। সো আমাদেরকে যদি কেউ বলে যে HTML এর ইনপুট এলিমেন্ট কয়টা, তো আমরা যদি বলি যে HTML এর ইনপুট এলিমেন্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে টেক্সট এরিয়া আর একটা হচ্ছে সিলেক্ট। এই ইনপুট এলিমেন্টগুলো ছাড়াও HTML5-এ নতুন কিছু ইনপুট এলিমেন্ট আসছে, যেমন ডেটা লিস্ট, কিগান, এগুলো ইনপুট এলিমেন্ট। এবং অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা লিস্ট, যেটা আমরা ইউজ করতে পারি এবং সব ব্রাউজারে মোটামুটি এর স্পেসিফিকেশন এর সম্পর্কে আর কি, এর রুলস সম্পর্কে প্রত্যেকটা ব্রাউজারে বলা আছে। বাট কিগান অনেক ব্রাউজারে যায় না। তার মানে মেন ইনপুট এলিমেন্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে টেক্সট এরিয়া, একটা হচ্ছে সিলেক্ট। সো এই 3টা ইনপুট এলিমেন্ট ইউজ করে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য কিছু বিষয় প্র্যাকটিস করব আর কি। সো প্রথম যে ইনপুট এলিমেন্টটা তার নাম হচ্ছে ইনপুট। তো খেয়াল করেন আমরা ইনপুট দিলাম এভাবে, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই আমরা জানি। সো সিম্পলি এই ইনপুট কথাটা লেখার পর আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বক্স চলে আসছে এবং এখানে ইউজার চাইলে যে কোনো কিছু কিন্তু ইনপুট দিতে পারে। এই প্রত্যেকটা ইনপুট বক্সের টাইপ থাকে, টাইপ বলে দিতে হয়। কেন? কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে HTML এর যে ট্যাগগুলো লিখতেছি, এই ট্যাগগুলো কেউ না কেউ পড়বে, পড়ার পর এখানে একটা আউটপুট জেনারেট করবে। তো যে পড়বে ওনার নাম হচ্ছে ব্রাউজার। এখন ব্রাউজার যখন এই কোডগুলো পড়বে, তখন সে যখন এই এলিমেন্টটা পাবে তখন এই ধরনের একটা আউটপুট সে দেখাবে। বাট তাকে তো ব্রাউজারকে তো বুঝতে হবে যে ইনপুট এলিমেন্টটা কিসের জন্য বা এই ইনপুট এলিমেন্টের টাইপটা কি। এই জন্য প্রত্যেকটি ইনপুট এলিমেন্টের মধ্যেই তার টাইপটা বলে দিতে হয়। সো এখানে আমরা তার টাইপটা বলে দেব। টাইপটা কি হবে?
এখন ইনপুট এলিমেন্টের টাইপ কি হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটার উপরে ইউজার কি ইনপুট দিবে, এটার মধ্যে ইউজার কি ইনপুট দিবে তার উপর ডিপেন্ড করে এখানে টাইপটা বলা হয়। সো HTML4 এবং 5 মিলে বেশ কিছু ইনপুট এলিমেন্টের টাইপ আছে। আমরা নেটবিনসে আসি, এখানে মাউসের কার্সারটা এখানে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, দেখেন এই ধরনের একটা লিস্ট দেখাচ্ছে। এখন পর্যন্ত HTML এর ভ্যালিড ইনপুট এলিমেন্টের টাইপ হচ্ছে এগুলা, খুব বেশি না, অল্প কয়েকটা, বাট এর মধ্যে যে কয়টা আছে এগুলো সম্পর্কে কিন্তু সব ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। আমরা দেখব আমাদের এখানে খালি একটা ব্রাউজার আছে, এগুলো সবগুলো আমরা প্র্যাকটিস করে দেখব যে কার কি অবস্থা, কে কোন লেভেলে আছে। সবগুলোই মোটামুটি আপগ্রেড, দু একটা থাকতে পারে আপগ্রেড নাও থাকতে পারে আর কি। সো ইনপুটের টাইপটা কি হবে, এখানে কি কি আছে দেখেন, বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, উইক। সো মোটামুটি এই কয়েকটা ইনপুটের টাইপ কিন্তু আছে। আমরা ইউজারের কাছ থেকে যা ইনপুট নিব ওর উপর বেস করে কিন্তু এখান থেকে আমাকে টাইপটা সিলেক্ট করে দিতে হবে। সো সাপোজ আমরা এই ইনপুট এলিমেন্টটা ইউজারের কাছ থেকে নিলাম তার নাম নেওয়ার জন্য, তার ফার্স্ট নেমটা নেওয়ার জন্য। এখন ফার্স্ট নেমের মধ্যে কি কি থাকতে পারে, ক্যারেক্টার 1 2 3 4 তো নামের মধ্যে থাকে না। নাম মানে হচ্ছে কি সেখানে কিছু ক্যারেক্টার থাকবে। সো ক্যারেক্টার মানে কি টেক্সট, খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের টেক্সটটা আছে। সো এখানে কেন টেক্সট হবে সেটা একটু বলার চেষ্টা করলাম। ইনপুটের টাইপ বলা হচ্ছে টেক্সট। প্রত্যেকটি ইনপুট এলিমেন্টের মধ্যে আর একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হচ্ছে নেম, এটা দিতেই হবে, এটা হচ্ছে ফরজ। কারণ কি, কারণ এখানে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটাকে যদি আমরা রিসিভ করে সার্ভারের কাছে নিয়ে যেতে চাই তাহলে এই নেম অ্যাট্রিবিউট ছাড়া সেটা সম্ভব না, বিকজ এই নেমের মাধ্যমে আমরা এই ইনপুট এলিমেন্টটাকে চিনব। এখন নেমের ভ্যালু কি হবে, এখানে ইউজার যা ইনপুট দিবে নেমের ভ্যালুটা তাই হবে। এখানে ইউজার যদি ইনপুট দেয় পাসওয়ার্ড তাহলে নেমের মধ্যে হবে পাসওয়ার্ড, এখানে যদি হয় ডেট অফ বার্থ তাহলে এখানে হবে ডেট অফ বার্থ, এখানে যদি হয় ফার্স্ট নেম তাহলে এখানে কি হবে ফার্স্ট নেম। এখন এই নেম লেখার কিছু স্ট্যান্ডার্ড রুলস বলতেছি যেগুলো সিনিয়র ডেভেলপাররা যারা সাকসেসফুল এই লাইনে তারা ফলো করে, ওই ধরনের কিছু রুলস বলতেছি। রুলসগুলো কি, নাম্বার 1 রুলস হচ্ছে নাম কখনোই বড় হাতের হওয়া যাবে না, ছোট হাতের লিখতে হবে। বড় হাতের হলে কিন্তু কোনো সমস্যা নাই। আমি কিছু স্ট্যান্ডার্ড রুলসের কথা বলতেছি, যারা এই রুলসগুলো সাকসেসফুল, যারা ডেভেলপার এই লাইনে যারা সাকসেসফুল তারা ফলো করে। কি কি, নেমের ক্ষেত্রে প্রথম হচ্ছে সবগুলো লেটারই স্মল লেটার হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে দুইটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর দিতে হবে। তাহলে এখানে আমার এখানে ইউজার কি ইনপুট দিবে তার ফার্স্ট নেম, সো আমাকে এখানে কি লিখতে হবে, ফার্স্ট আন্ডারস্কোর নেম। দিস শুড বি দ্য বেস্ট প্র্যাকটিস। আমরা যদি এখানে এভাবে লিখে দেই কোনো সমস্যা কিন্তু নাই, বা আপনি যদি এভাবে লিখে দেন তাও কোনো সমস্যা নাই, বাট এটা কিন্তু আওতায় পড়বে না। এই ধরনের কাজ যদি করেন তাহলে কিন্তু সিনিয়রদের কাছে ঝাড়ি খাবেন সফটওয়্যার ফার্মে ডেভেলপার হিসেবে জয়েন করার পর। ফার্স্ট নেম, অনেকেই যেটা করেন, যেহেতু আমরা পিএসপি ট্র্যাকে আছি, যারা ASP.NET ট্র্যাকে আছে, কারণ ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ASP.NET ইউজ করে তৈরি করা যায়, সো তারা ইউজ করে হচ্ছে জাভা স্ট্যান্ডার্ড। আমরা যে প্র্যাকটিসটা করব এটা হচ্ছে জেন্ড স্ট্যান্ডার্ড, কারণ পিএসপিতে যা কিছু আছে এটা জেন্ড স্ট্যান্ডার্ডটাই কিন্তু ফলো করে। এবং প্রত্যেকটা ডেভেলপারের মনের মধ্যে একটা কোনা একটু স্বপ্ন থাকে, সেটা কি বলেন তো, ঠিক আছে? সো ওই জায়গাটা হওয়ার জন্য কিন্তু এগুলো একটু ফলো করতে হবে, যদিও সেখানে থিওরি পরীক্ষাটাই হয়। সো আমাদের যে লিড ট্রেনার শফিল আলম স্যার, উনি কিন্তু জেন সার্টিফাইড না, বাট উনি জেন সার্টিফাইডের যেখানে কোচিং করানো হয় সেখানে উনি টিচার হিসেবে ক্লাস নিছে, এবং ওনার বেশ কয়েকটা স্টুডেন্ট আছে যারা জেন সার্টিফাইড আর কি। সো জেন স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা, স্মল লেটার হতে হবে এবং একাধিক ওয়ার্ড হলে কি হবে, এরকম আন্ডারস্কোর ইউজ করতে হবে। আর জাভা স্ট্যান্ডার্ড বা সি শার্প যারা করে তারা ক্যামেল কেস ফলো করে, তাই না? ক্যামেল কেস কিভাবে যেন লেখে, ফার্স্ট প্রথমটা ছোট, রাইট, হ্যাঁ, ফার্স্ট নেম এভাবে লেখে, তাই না?
এটা হচ্ছে ক্যামেল কেস স্ট্যান্ডার্ড। সো এই স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা ফলো করবো না যদি আমরা পিএসপিটাকে থাকতে চাই। আর যদি মনে করেন যে না আসছি যাই, দেশের অবস্থা ভালো না, 3 মাস পরে কিছু হইতেও পারে, এসি আছে, ইন্টারনেট ফ্রি, সো দেখা যাক কি হয়, তাহলে সমস্যা নেই। স্যার মাইস্কুল ডেটাবেস কি ওই জেন স্ট্যান্ডার্ড ফলো করে? বলতে যে এটা তো আসলে কি হিসাবে যাবে ওটা, রাইট? আর কিগুলো বাই ডিফল্ট ওখানে তৈরি করলে এই রকমই হয় জেন স্ট্যান্ডার্ডের মধ্যে? না না না, ওটা আমরা তৈরি করবো আমাদের মতো করে। দেখবেন আমরা ডেটাবেস নিয়ে কাজ করবো আর কয়েকটা ক্লাস পরে আর কি, আপনারা তো এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ, অলরেডি এক্সপার্ট, আরও হয়ে যাবে। সো নেমের মধ্যে তাহলে কি লিখবো? ফার্স্ট নেম। এখন এই বিষয় সম্পর্কে এতক্ষণ ওয়াজ করার মানে হইতেছে যে আপনারা যখন ডেটাবেস নিয়ে কাজ করবেন তখন ম্যাক্সিমামই ডাটা সেভ হবে না, ইনসার্ট করতে যায় ডাটা সেভ হবে না, মাথার চুল থাকবে না একটাও যে আমি সব ঠিক লিখছি কিন্তু কম্পিউটার ভুল দেখাচ্ছে, তো দোষটা কার? তাই না? ঠিক আছে, বুঝে নিন বাকিটুকু। এজন্য এই একটা বিষয় নিয়ে এতক্ষণ ওয়াজ করলাম। এবার দেখেন ইনপুটের এই দুইটা অ্যাট্রিবিউটই হচ্ছে মেন, এছাড়াও ইনপুট এলিমেন্টের মধ্যে আরও অনেক অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, সেগুলো একটু পরে। সো এখন আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এরকম একটি বিষয় চলে আসছে। এখন যে ভদ্রলোক এই কোডগুলো পড়বে অর্থাৎ ব্রাউজার, উনি কিন্তু বুঝে যাবে যে এই ইনপুট এলিমেন্টের মধ্যে টাইপ এবং এটা নেম হচ্ছে ফার্স্ট নেম, বাট এখানে তার নামটা দিতে বলা হচ্ছে, কিন্তু যিনি এখানে এটা ইউজ করবেন সে কি বুঝবে এটা কিসের জন্য দেওয়া হয়েছে? এজন্য প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের আগে একটা কি থাকে? টাইটেল থাকে, যে এটার মধ্যে কি দিবে তাকে বোঝানোর জন্য। সো টাইটেলটা আমরা প্লেস হোল্ডার দিয়েও দিতে পারি, বাট এটা একটু পরে দেখবো আর কি। সো এখানে আমরা টাইটেল লিখে দিলাম ফার্স্ট নেম, এভাবে লিখে দিলাম। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এই ধরনের একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো সে সহজেই বুঝতে পারবে যে না এখানে আমার ফার্স্ট নেমটা দিতে হবে। এবার আমরা লাস্ট নেমটা নিব তার কাছ থেকে, সাপোজ। সো এখানে এসে লিখলাম লাস্ট নেম, একইভাবে ইনপুট লাস্ট নেমটাও সাধারণত ক্যারেক্টার হবে, ক্যারেক্টারের জন্য টাইপটা বেস্ট হচ্ছে টেক্সট, আর নেমটা বলে দিব লাস্ট নেম। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন পাশাপাশি চলে আসছে। সো রেজিস্ট্রেশন ফর্মগুলো পাশাপাশিও থাকে, বাট ম্যাক্সিমামই থাকে কি নিচে নিচে, তাই না? সো আমরা নিচে নিচে নিয়ে আসার জন্য কি করব? একটা ব্রেকিং নিউজ ইউজ করব। সো ব্রেকিং দিয়ে দিলাম এখানে। এবার চেক করি, দেখেন এভাবে চলে আসছে। সো একটু দূরে দূরে থাকলে ভালো হতো না, তাই না? নিরাপদ দূরত্ব বজায় রাখা ভালো। সো আমাদের কি করতে হবে? আবার সিএসএস বা লাইন ব্রেক টাইম ব্রেক এগুলো দিতে হবে। সো এই জন্য আমরা তো ডেভেলপার, আমাদের তো এত কিছু করার সময় নাই, সিএসএস লাগার সময় আছে? সো এই জন্য এক্ষেত্রে কি ইউজ করবেন? যার কেউ নাই তার কি আছে? টেবিল আছে, টেবিল। বুঝতে পারতেছেন বিষয়টা? একটা টেবিল হবে যার প্রত্যেকটা রোতে কলাম হবে কয়টা? দুইটা। একটা কলামে থাকবে টাইটেল, আর একটা কলামে কি থাকবে? সো মুছে দেন, শুরু করেন আবার টেবিল। বলছিলাম না TRTD, সবাই প্র্যাকটিস করেন। সিম্পলি একটা টেবিল নিলাম যার মধ্যে রোর মধ্যে দুটো কলাম আকারে আমরা জিনিসগুলোকে ব্রাউজারে নিয়ে আসতে চাচ্ছি। সো উইদাউট সিএসএস ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি একটা ফর্ম তৈরি করতে পারবো শেষ পর্যন্ত। দেখি কি হয়। সো ফার্স্ট নেম লাস্ট নেমটা এভাবে দিয়ে দিলাম। এবার সেভ করে ব্রাউজারে যাই, দেখি কি অবস্থা। দেখেন এরকম কিন্তু হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ খারাপ হবে না।
এবার সাপোজ আমরা তার কাছ থেকে তার ইমেল অ্যাড্রেস চাচ্ছি। সো ইমেল অ্যাড্রেসের জন্য টাইটেলটা বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেস, আর সেকেন্ড কলামে এসে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য জায়গা রেডি করে দিতে হবে। সো জায়গা দেওয়ার জন্য ইনপুট লিখলাম, ইনপুটের টাইপটা কি হবে, তাই না, আমরা জানি। এখানেই দেখেন কি আছে, ইমেল আছে না, ইমেলটাই আমরা দিয়ে দিব। নেম ইজ ইকুয়াল টু বলে দিলাম ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা যদি ব্রাউজারে যাই চেক করি, আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেসটা এভাবে চলে আসছে। তাহলে ইমেল অ্যাড্রেসের পরে সাপোজ আমরা তার কাছ থেকে পাসওয়ার্ড চাচ্ছি। সো আর একটা রো নিলাম, যার মধ্যে একটা প্রথম কলামে বলে দিলাম টাইটেল পাসওয়ার্ড, সেকেন্ড কলামে পাসওয়ার্ড দেওয়ার জন্য জায়গা তৈরি করে দিতে হবে। সো আবার ইনপুট টাইপটা কি হবে, পাসওয়ার্ড কিনতে হবে। আমরা যদি পাসওয়ার্ড দেই তাহলে কি আসবে, ইনক্রিপ্টেড অবস্থায় আসবে, এবং নেমটা বলে দিচ্ছি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডের পরে আমরা তার কাছ থেকে চাচ্ছি হচ্ছে তার ফোন নাম্বারটা চাচ্ছি। সো ফোন নাম্বারের জন্য ইনপুটের টাইপটা কি হবে, নাম্বার, রাইট। এখানে আমরা কিন্তু টেক্সটও দিতে পারি। সো প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের মধ্যে টাইপটা কিভাবে দিতে হয়, তাই না, আমরা এখানে ইউজার যা ইনপুট দিবে তার জন্য যা লাগবে ওই রিলেটেড কোনো টাইপ। সো ফোন নাম্বারের মধ্যে ইউজার নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডের নাম দিবে না, অবশ্যই তার ফোন নাম্বারটা দিবে, এজন্য নাম্বার। টেক্সট দিলে কোনো প্রবলেম হবে না, কিন্তু ফিল্ডের ভ্যালিডেশন পাবে না, ঠিক আছে। নাম্বার দিলে কিছুটা ভ্যালিডেশন পাবে, বাট এছাড়াও আমরা আমাদের মতো করে ভ্যালিডেশন দিতে পারবো থ্রু জাভাস্ক্রিপ্ট। ফোন নাম্বারের পরে কি নিয়ে আসবো, তার ডেট অফ বার্থটা নিয়ে আসতে চাচ্ছি। সো ডেট অফ বার্থের ইনপুটের টাইপটা কি হবে, কি ফার্স্ট ডেট নাকি, দেখছেন না আপনারা কয়জন, হাত তোলেন তো, হাত তোলে দাঁড়ান, কি কয়জন দেখছেন, এই আপনি দেখেন নাই, সেম সেম সেম, কে দেখেন নাই স্যার, স্বীকার করুন। ইনপুটের টাইপটা আমরা ডেটের জন্য এখানে ডেট বলে দিতে পারি, ডেট টাইম লোকাল অনেক কিছু আছে, আমরা ডেটটাই বলে দিব, বাট কিছুটা ভ্যালিডেশন এই ক্ষেত্রে পাওয়া যাবে। সো এখানে নেমে কি হবে, ডেট অফ বার্থ,
আমরা প্রোগ্রামটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই, যতটুকুন করলাম একটু চেক করি। খেয়াল করেন এখানে নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার আর হচ্ছে ডেট অফ বার্থ। এখানে ইনপুটের টাইপ যখন ফোন নাম্বারের ক্ষেত্রে নাম্বার বললাম, একটু খেয়াল করবেন এখানে দেখেন দুটো আইকন চলে আসছে। আর এখানে আমরা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে আছে, তাই না? এখানে দেখেন যে কোনো কিছু ইনপুট দিতে পারতেছি, কিন্তু যদিও এই ইনপুটের টাইপটা কি বলা হয়েছে, নাম্বার। এখানে আমার কি ক্যারেক্টার যাওয়ার কথা? কথা না কিন্তু, বাট যাচ্ছে কিন্তু, বাট ভ্যালিডেশন আছে। খেয়াল করে আমি বাইরে ক্লিক করতেছি, একটা কি হয়ে গেছে, একটা লাল একটা বর্ডার চলে আসছে না? বাট আমরা যদি এখানে কোনো ক্যারেক্টার না দেই, শুধু নাম্বার দেই, বাইরে ক্লিক করি, এবার দেখেন কোনো লাল বর্ডার কিন্তু নেই। বাট এখানে যখনই আমরা কোনো ক্যারেক্টার দিব, তখনই কিন্তু একটা লাল বর্ডার চলে আসবে। আর ডেট অফ বার্থের এখানে খেয়াল করেন, কথা বলেন না পাশাপাশি, হ্যাঁ? ডেট অফ বার্থের এখানে দেখেন এখানে কিন্তু কোনো অপশন নাই। বাট আমরা এই ফর্মটাকে আরো বেশ কয়েকটা ব্রাউজারে চেক করার জন্য আমরা ধরেন আমাদের এখানে যে কয়টা ব্রাউজার আছে, গুগল ক্রোম, তারপরে কই গেল ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে অপেরা, সাফারি, দেখেন আমরা মোটামুটি 4-5টা ব্রাউজারে এই প্রোগ্রামটা রান করে নিলাম। কেমন? এবার আমরা যদি একটু দেখি, খেয়াল করবেন, হ্যাঁ, কথা বলেন না কেউ। কথা বলার জন্য সময় দিব আর 1 ঘন্টা পর, আধা ঘন্টা সময় দিব, তখন ইচ্ছে আমাদের কথা বলবেন, ফেসবুকিং করবেন, বাট প্র্যাকটিসের সময় কথা না। হ্যাঁ, আপনি শুধু টাইপ করে যান, এটা আপনার সেন্সটা ডেভেলপ করেন যে কি লিখতেছি, কি হচ্ছে। সো এখানে আমরা এই ইনপুট এলিমেন্টের কিছু আমরা নিলাম এবং প্রত্যেকটা এলিমেন্টের টাইপ বলে দিলাম। সো আমরা একটু আউটপুটে দেখতে চাচ্ছি ডিফারেন্ট ব্রাউজারে কেমন আসে। সো মোজিলায় এরকম একটা বিষয় আসতেছে, কিন্তু ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে ইনপুটের টাইপ নাম্বার দেওয়া হয়েছে, বাট এখানে যে কোনো কিছু দেওয়া যাচ্ছে, কিন্তু তার একটা ভ্যালিডেশন কি, বাইরে ক্লিক করলে রেড আসে। আপনাদের এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেটা কি যে এই ইনপুটের টাইপ ডেট অথবা ইনপুটের টাইপ নাম্বার কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে। সো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, এই জন্য বিষয়গুলো একটু মনে রাখতে হবে আর কি, কষ্ট করে। পরীক্ষা কি ধরনের পরীক্ষা? এটা হচ্ছে ভাইভা পরীক্ষা। আপনাদের অ্যাসেসমেন্ট হবে এই 36টা ক্লাস শেষে, বাইরে থেকে সফটওয়্যার কোম্পানির মালিকরা অথবা আমাদের বিআইটিএফ এর ম্যানেজমেন্ট যেভাবে তারা ভালো মনে করে, তারা এক্সটার্নাল নিয়ে এসে আপনাদেরকে ভাইভা নেবে। সো ওইখানে যদি কেউ ভালো করেন, তার জব হওয়ার সম্ভাবনা 100%, 99%ও না, 100%। যদি কেউ ভালো করেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে উইদিন 7 days। সফটওয়্যার কোম্পানিগুলো এরকমভাবে তাকিয়ে আছে ভালো ছেলে মেয়েদের নেওয়ার জন্য, কিন্তু পাচ্ছে না। ঘটনা হচ্ছে যে আমাদের সমস্যা হলো আমরা ইকো, হ্যালো ওয়ার্ল্ড, পিএসপি পারি, কোনো সমস্যা নাই। বস পিএসপিতে কাজ নাই, সরকার খারাপ, দেশের অবস্থা খারাপ, বিরোধী দল খারাপ, আমি সব পারি কিন্তু কোনো জব নাই। কিন্তু আপনি তো কিছুই পারেন না, আপনি পারেন খালি ইকো হ্যালো ওয়ার্ল্ড, ওয়েতে কিছুই হয় না। ওরাতে কিন্তু কিছুই হবে না। সো আমার জানা মতে আমি যে কয়টা সফটওয়্যার কোম্পানির এমডি চিনি, তারা সবাই বলে যে যে ভাই একটা প্রোগ্রামার দরকার, ভালো ভালো একটা ছেলে দরকার যে কাজ বুঝে, কাজ পারে। আমাদের লিড ট্রেনার শফিল আলম স্যার, তারপরে জাদিব স্যার, আমাদের এখানে যে 2টা প্রোগ্রাম হয়, এদের প্রত্যেকের সফটওয়্যার কোম্পানিতে লোক দরকার, ডেভেলপার দরকার, কিন্তু ভালো ছেলে মেয়ে খুঁজে। এনিওয়ে, সো এখানে ভ্যালিডেশন আমরা এই মোজিলা ফায়ারফক্সে দেখলাম। এবার গুগল ক্রমে দেখব। গুগল ক্রমের মধ্যে দেখেন ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ক্যারেক্টার দেওয়াই যাচ্ছে না, খেয়াল করছেন? ক্রমের মধ্যে শুধুমাত্র কি দেওয়া যাবে, ই ছাড়া আর কিছুই যাবে না, আর হচ্ছে নাম্বার যাবে। ই দিয়ে কি হয় বলেন তো?
দিয়ে কিছু একটা হয় নাম্বারের আর কি, মনে নাই আমার। আর ডেট দেওয়ার ফলে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা ডেট পিকার চলে আসছে। সো এই ডেট পিকারটা নিয়ে আসার জন্যই কিন্তু এই ইনপুট এলিমেন্টের মধ্যে ডেট অফ বার্থের মধ্যে আমরা ডেটটা ইউজ করছি। বাট এটা কিন্তু এখানে মজিলায় আসতেছে না, এটা সম্ভবত দুইটা ব্রাউজার আসে, একটা হচ্ছে গুগল ক্রম আর একটা হচ্ছে অপেরা। এই দেখেন গুগল ক্রম এবং অপেরা মিনি দুইটার মধ্যে কিন্তু চলে আসছে। এছাড়া সাফারি আমরা নিয়েছিলাম, দেখি সাফারির কি অবস্থা। এটার অবস্থাও খুব একটা ভালো না, ঠিক আছে ডেট অফ বার্থ, বাট এটা একটা ইয়ে আছে এখানে, একটা দেখেন ফরম্যাট আছে কিছুটা ভালো আর কি। তার মানে আমরা আমাদের যদি বড় যে ইনপুটের টাইপ ডেট কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, আমরা বলতে পারি নিঃসন্দেহে যে ডেট পিকারটা চলে আসে গুগল ক্রম আর হচ্ছে অপেরার মধ্যে। এছাড়া সাফারির মধ্যে কিছু একটা আসে, আমরা হেল্প নিতে পারি, বাট ওইভাবে ডেট পিকার আসে না। নেটস্ক্যাপ এখানে যাই, এটার অবস্থাও ভালো না। স্যার এই ব্রাউজারগুলো তো আপডেট হচ্ছে, রাইট, দেখা যায় ইন ফিউচার যদি সাপোর্ট দিয়ে দেয় দিতে বাধ্য এবং তারা দিবে একটা সময়। তো আমরা যদি মানে এরকম কোশ্চেনের অ্যানসার দিয়ে যাই যে বলেন যে কোন কোন ব্রাউজার সাপোর্ট করে, তখন দেখা যায় যে ওই সময় যদি সাপোর্ট করে 2-3 মাস পরে, আপনাকে এই জন্য প্র্যাকটিস রাখা লাগবে। আপনার ল্যাপটপে আর কিছু থাকার না থাক, অ্যাটলিস্ট 3-4টা এডিটর এবং যতগুলো ব্রাউজার আছে মিনিমাম 5-6টা রাখবেনই ব্রাউজার। স্যার এই ব্রাউজারে ক্রস মানে চেক করার জন্য কি কোনো মানে আইডি এর হেল্প পাওয়া যায়, মানে আইডি যেমন নেটবিনস বা এরকম কিছু আছে শর্টকাটে? না, নেটবিনসে কিছুটা পাওয়া যায়। এরকম যখন ধরেন আমরা ওই সিএসএস এর যে প্রপার্টিগুলো লিখবো তখন নেটবিনসে দেখায় যে এই প্রপার্টিটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, বাট এইচটিএমএল এর এলিমেন্টের ক্ষেত্রে এটা শো করে না এখানে। এটা একটা ইস্যু আর কি। আর এমনিতে আপনাদের প্রত্যেকের মেশিনে যেন মোটামুটি 5-6টা ব্রাউজার থাকে। এগুলো একটু আপনি ওয়েব বেস সফটওয়্যার তৈরি করবেন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, সো এত সহজ না, কিন্তু একটু কষ্ট তো করতেই হবে। ফাইন, সো আমরা ডেট অফ বার্থের পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তার জেন্ডার নিয়ে। আমরা জেন্ডার জানতে চাচ্ছি, তার জেন্ডারটা কি। ইনপুট জেন্ডারের ক্ষেত্রে ইনপুটের টাইপ কি হবে? রেডিও বাটন হতে পারে, চেক বক্স হতে পারে, তাই না? সো আমরা ইনপুটের টাইপ বলে দিচ্ছি রেডিও। নেমে কি হবে? জেন্ডার, এখানে বলে দিলাম মেল। এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন আমরা আছি অপেরার মধ্যে। সো দেখতে পাচ্ছি এভাবে চলে আসছে মেল। সো জেন্ডার কি শুধু মেলই আছে? ফিমেল আছে। ফিমেলটা কিভাবে হবে? সেম জিনিসটা কপি করে নিচে আবার পেস্ট করলাম। এখানে ইনপুটের টাইপ রেডিও হবে, এখানে নেম কি হবে? জেন্ডার 2 না 1? নেম সেমই থাকবে, তাই না? কারণ কি, নেম যদি সেম না দেন তাহলে কিন্তু একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখেন আমরা নেমটা ডিফারেন্ট করে দিলাম, এখানে দিলাম জেন্ডার 1, একটা দিলাম জেন্ডার আর একটা দিলাম জেন্ডার 1। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দুটোই আসছে মেল ফিমেল, বাট এটাও সিলেক্ট করা যাচ্ছে, দুটোই কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। তো একই মানুষ একই সাথে দুটো জিনিস যদি হয় তো বুঝতেই পারতেছেন বাকিটা কি হবে, একটু সমস্যা হয়ে যাবে আর কি, হালকা পাতলা। সো দুইটা সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা হতে পারবে একই সাথে। এজন্য কি করতে হয়, নাম দুইটা সেম হতে হয়। দুইটা নাম যদি সেম হয় তাহলে কি হবে? এবার দেখেন, এবার কিন্তু সে শত চেষ্টা করেও যে কোনো একটা সিলেক্ট করতে হবে, দুইটা পারবে না। এবার এখানে আরেকটা বিষয় আছে, আমি যখন এই ইনপুট এলিমেন্টের মধ্যে কোনো কিছু লিখে দিচ্ছি
এই লেখাটা এই ইনপুট এলিমেন্টের জন্য কি বলেন তো? ভ্যালু, রাইট? আমি এখানে যা কিছু লিখে দিচ্ছি এই লেখাটা ইনপুট এলিমেন্টের জন্য ভ্যালু। এখন আমি যখন মেল সিলেক্ট করতেছি অথবা ফিমেল সিলেক্ট করতেছি তখন এইখানে তো আমি কোনো ভ্যালু দিতে পারতেছি না, তাহলে আমার ডেটাবেজে কি যাবে? আমি যখন এখানে কোনো কিছু এখানে এরকম বক্স হচ্ছে, এখানে ইউজার নাম দিতে পারতেছে, সাপোজ নাম দিল বিআইটিএম, কেমন? তাহলে এই বিআইটিএমটা এই ইনপুট এলিমেন্টের জন্য কি? ভ্যালু। এখন খেয়াল করেন, দেখেন আমি রিলোড দিচ্ছি, এখানে কিন্তু নাই। বাট আমি যদি এই এখানে এসে এই যে আমার ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের মধ্যে এসে এখানে যদি ভাই বলে দিই ভ্যালু মধ্যে বিআইটিএম লিখে দিলাম, তাহলে এই বিআইটিএমটা কি বাই ডিফল্ট এখানে শো করবে না? করার কথা, চেক করি। চেক, ঠিকই তো আছে, সেভও করা হয়েছে। দেখছেন কি অবস্থা দেশের? রিলোড দেওয়া হয়েছিল না, এই যে বিআইটিএম চলে আসছে না? বিআইটিএম কিন্তু চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমি যেটা লিখে দিচ্ছি সেটা তার ভ্যালুতে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? তাহলে আমার রেডিও প্যাটার্নে এখানে ক্লিক করলে কি যাবে? সো এটা আমাকে এই যে এখানে ভ্যালুর মধ্যে বলে দিতে হবে। ভ্যালুর মধ্যে আমি যদি বলে দিই মেল, তাহলে এবার যদি সেইটা সিলেক্ট করে ডেটাবেজে কি যাবে? মেলটা যাবে। সেম ভাবে এখানে ভ্যালুর মধ্যে বলে দিতে হবে ফিমেল, তাহলে ফিমেল সিলেক্ট করলে কিন্তু এবার ফিমেল চলে যাবে। রেডিও বাটন, সিলেক্ট, অপশন সবগুলোর জন্য, চেক বক্স এগুলোর জন্য ভ্যালু বলে দিতে হবে। তাহলে এখন আপনি যদি চান বাই ডিফল্ট কোনো একটা চেক অবস্থায় থাকবে, তাই না? করা যায় তো নাকি? চেক লিখতে হয় না? চেক, রাজা চেক না কি বলে, দাবা খেলায় আছে না চেক। সো এবার দেখেন আমি মেলের মধ্যে চেক দিয়ে রাখছিলাম, এখানে কি মেল চেক আসতেছে। আবার আমি যদি এইটাই ফিমেলের মধ্যে দিয়ে রাখি, ভ্যালু কিছু দিতে হবে না, শুধু চেক কথাটা লিখে দিলেই হবে, অ্যাট্রিবিউটটা লিখে দিলেই হবে। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই। এবার দেখেন এবার কিন্তু বাই ডিফল্ট ফিমেল সিলেক্ট হয়ে আছে। সো ইনপুটের টাইপ রেডিও, এটা অত্যন্ত পুরাতন, এজন্য এখানে ব্রাউজার ক্রস ব্রাউজার সিলেক্ট করার কোনো দরকার নাই। নতুন যে টাইপগুলো সেগুলো আমরা চেক করব, যেমন নাম্বার, ডেট অফ বার্থ, সামনে আরো কিছু আসবে আর কি। সো সবার কি জেন্ডার ঠিক আছে? কারো জেন্ডারের সমস্যা আছে? জেন্ডার ঠিক আছে? হ্যাঁ, জেন্ডারের ভ্যালু তো ঠিক আছে স্যার। আচ্ছা, না আমাদের ওয়েব ডিজাইন ক্লাসে এরকম ফর্ম দেখাচ্ছিলাম। সো ফর্মটা দেখানোর পর বললাম যে সবাই কি প্র্যাকটিস করতে পারতেছেন? একটা ছেলে বলছে স্যার আমার জেন্ডারের সমস্যা হয়েছে। বুঝতে পারতেছেন বিষয়টা? সো সিচুয়েশনটা খুবই অ্যাবনর্মাল হয়ে গেছিল হঠাৎ করে আর কি। মানে এখন তো আপনারা বুঝতেই পারতেছেন আমি এরকম কিছু একটা বলবো, বাট তখন আমি এরকম প্রিপারেশন ছিল না আর কি। হঠাৎ করে জিনিসটা চলে আসছে, স্যার আমার জেন্ডারের সমস্যা আছে। জেন্ডারের পরে আমরা আর একটা বিষয় কিছু তার কাছ থেকে নিতে চাচ্ছি, সাপোজ তার অ্যাড্রেসটা নিতে চাচ্ছি এবার। সো খেয়াল করে দেখেন আমরা ইনপুট এর তিনটে এলিমেন্টের কথা বলছিলাম, একটা ছিল ইনপুট, আরেকটা ছিল টেক্সট এরিয়া, আরেকটা ছিল সিলেক্ট। সো এতক্ষণ পর্যন্ত আমরা ইনপুটের যে এলিমেন্ট নিয়ে কাজ করছি তার নাম কি? ইনপুট। এবার আমরা নতুন একটা নিব, সেটা হচ্ছে টেক্সট এরিয়া, অ্যাড্রেস। সো যখন আমরা তার কাছ থেকে অ্যাড্রেস নিব, এখানে আমরা ইনপুট ইউজ করতে পারি, বাট ইনপুট ইউজ করলে এতটুকুন জায়গা কিন্তু বাই ডিফল্ট আসে। সো অ্যাড্রেসটা এখানে একটু ডিফিকাল্টি আটানো, এজন্য কি করতে হয়? টেক্সট এরিয়া দিয়ে শুরু করতে হয়, টেক্সট এরিয়া দিয়ে শেষ করতে হয়। এবার টেক্সট এরিয়া লিখলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসছে। আমি এটাকে বড় করতে পারতেছি, ছোটও করতে পারতেছি।
সো বাই ডিফল্ট এতটুকুন আসতেছে। সো বাই ডিফল্ট তার লুকটা কেমন হবে সেটা কিন্তু আমি এখানে মেনশন করে দিতে পারি, তাই না? কলস এবং রোজ দিয়ে। সো কলস বলে দিলাম 40। কলস মানে কি? কলাম। এইভাবে হচ্ছে কলাম। সো কলামটা একটু বড় হয়ে যাবে, দেখেন কলামটা বড় হয়ে গেছে না? এবার রোজ, রোজের মধ্যে বলে দিলাম 8। তাহলে রো কয়টা হয়ে যাবে? 8টা রো হয়ে যাবে, দেখেন বড় হয়ে গেছে কিন্তু। সো ডিফল্ট টেক্সট এরিয়ার লুকটা কেমন হবে সেটা আমরা রোজ এবং কলস দিয়ে কিন্তু ডিফাইন করে দিতে পারি। আবার আমরা এটাও করতে পারি যে যখন এটাকে টানাটানি করতেছে বড় হইতেছে, তাই না? সো এটা যখন আপনার সাইটের মধ্যে থাকবে, এটা টানাটানি করলে কিন্তু সাইটের এলিমেন্টগুলো ভেঙে যাবে। সো যেটা করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে ফিক্স করে দেওয়া হয়। এটাও কিন্তু আপনাদেরকে শিখতে হবে। স্যার এটা তো সিএসএস দিয়েও করা যায় এখন। যায়? যাবে, ঠিক আছে। আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি। সো আমরা কিন্তু এটা শিখতে হবে আমাদেরকে কিভাবে করতে হয়, শিখে নেবেন ইউটিউবে সার্চ দিয়ে, অথবা যখন জাভাস্ক্রিপ্ট আলোচনা হবে তখন আমরা মনে করাই দিবেন, দেখানোর চেষ্টা করবো আর কি। সেইভাবে। আর এখানেও কিন্তু আমাকে নেমটা দিতে হবে। সো নেমের মধ্যে কি আসবে? অ্যাড্রেস, এরপরে আমরা তার কাছ থেকে নিতে চাচ্ছি তার সে কোন জেলার, ডিস্ট্রিক্ট নেম। সো ডিস্ট্রিক্ট নেমের মধ্যে কি হবে? সিলেক্ট। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইনপুট এলিমেন্ট। ফার্স্টে ছিল ইনপুট, তারপর ছিল টেক্সট এরিয়া, এরপর হচ্ছে সিলেক্ট। সো সিলেক্ট দিয়ে শুরু করতে হয়, সিলেক্ট দিয়ে শেষ করতে হয়। সিলেক্টের মাঝখানে কি আসে? অপশন। অপশন দিয়ে শুরু করলাম, অপশন দিয়ে শেষ করলাম, এভাবে বলে দিচ্ছি। রাইট, অবশ্যই লাগবে। তাহলে এভাবে কিন্তু এখানে দেখেন বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। সো সিলেক্ট দিয়ে শুরু করলাম, সিলেক্ট দিয়ে শেষ করলাম, সিলেক্টের মধ্যে নেমটা লিখে দিলাম ডিস্ট্রিক্ট। এবার সিলেক্টের মধ্যে অপশন। সো প্রথম অপশনটার মধ্যে আমরা এভাবে বলে দিলাম, সেকেন্ড অপশনের মধ্যে থেকে বলে দিলাম ঢাকা। 2 অপশনের মাঝখানে যেটা থাকবে সেটা ইউজার দেখবে। আর অপশনের মধ্যে ভ্যালুর মধ্যে আমি যেটা দিয়ে দিব সেটা কোথায় যাবে? ডেটাবেসে যাবে। সো এখানে ডিএইচ কেন লিখলাম বলেন তো? এখানে ডিএস কে ছাড়া কি অন্য কিছু হতে পারবে? হতে পারে, যে কোনো কিছু হতে পারবে। আপনার প্রয়োজনে যেটা লাগবে আপনি এখানে সেটা দিবেন।
যখন আপনি যে কাজটা করবেন ওই কাজটা করার জন্য অপশনের এগেনস্টে কি ভ্যালু দিতে হবে এটা সিনিয়ররা বলে দিবে প্রথমে 1 বছর। 1 বছর পর আপনাকে নিজেই চিন্তা করতে হবে যে এখানে কি দিলে আমার কাজটা হবে, তখন আপনাকে চিন্তা করে দিতে হবে। বাট 1 বছর আপনাকে বলে দিবে যে এভাবে আপনি এটা করেন, এভাবে এটা করে নিয়ে আসেন, এই অপশনের এগেনস্টে এই ভ্যালুটা দেন। সফটওয়্যার কোম্পানিতে এভাবে বলে দেয়, বাট 1 বছর পর আর বলে দিবে না। তাহলে আমরা একটু চেক করি কি অবস্থা। এভাবে চল ডিস্ট্রিক্ট নেম এভাবে কিন্তু চলে আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারতেছি যে কোন ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে দিব। তো এভাবে কিন্তু বিষয়টা আমাদের সামনে চলে আসছে। এখন এখানে দেখেন আমরা আরেকটা রো নিব, আরেকটা রো নিচ্ছি। রোর মধ্যে আমরা প্রথম টিডিতে বলে দিচ্ছি আই অ্যাগ্রি। এবার সেকেন্ড টিডিতে আমরা কি বলে দিব, ইনপুট এর টাইপ হবে কি চেক বক্স। এবার দিনটা অনেক বড় না, তো রোজা কিন্তু খবর করে ফেলবে রোজার টাইমে ক্লাস কি এই টাইমে হবে না, আপনাদের বিআইটিএম থেকে জানাই দেবে। তবে আমরা যতটুকু জানি আপনাদের ক্লাসটা হবে 2টা থেকে 5টা পর্যন্ত, 3 ঘন্টা হবে ক্লাস। বাট আমার কথাই কিন্তু ফাইনাল না, এটা বিআইটিএম ম্যানেজমেন্ট থেকে বলে দেবে আপনাদেরকে, এবং তারা যেটা বলবে সেটাই ঠিক। কখন থেকে কখন ক্লাস হবে এটা আপনারা বিআইটিএম এর ওই নোটিশ বোর্ডে দেখতে পারবেন। খেয়াল করেন আমাদের চেক বক্সটা কিন্তু দেখি কিভাবে আসে ব্রাউজারে, এভাবে চলে আসছে। সো এখান থেকে আমরা তার অ্যাগ্রিনেসটা নিতে পারি। এবার আমরা লাস্ট আর একটা রো নিব, যার মধ্যে একটা বাটন লাগবে না সাবমিট করার জন্য। সো একটা রো ফাঁকা, একটা কলাম ফাঁকা রাখলাম, কারণ টেবিলের তো আবার সমস্যা আছে, প্রত্যেকটা রোতে এসে সমান সংখ্যক কলাম চায়। তো আমাদের একটা বাটন লাগবে, সাবমিট বাটন। তো সাবমিট বাটনের ক্ষেত্রে ইনপুটের টাইপটা কি হতে পারে, আমরা যদি বাটন দেই তাহলে কি হয় দেখি তো, এই দেখেন একটা বাটনের মতো চলে আসছে কিন্তু। এবং এখানে যদি আমি ভ্যালুর মধ্যে কোনো কিছু লিখে দেই, বললাম সেভ মি, ইনপুটের টাইপ বলে দিলাম বাটন, ভ্যালুর মধ্যে বলে দিচ্ছি সেভ মি। কারো কোনো প্রবলেম হচ্ছে এগুলো টাইপ করতে বা কোনো প্রবলেম? আলিফ লাইলা, গুড, ভেরি গুড। আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন একটা বাটন কিন্তু চলে আসছে। সো আমরা বাটন দিয়েও কিন্তু এই ধরনের বাটন নিয়ে আসতে পারতেছি। আবার আপনারা বলছেন সাবমিট, ইনপুটের টাইপ সাবমিট দিয়েও কি একই জিনিস কিন্তু হচ্ছে, কোনো পার্থক্য আছে দুটোর মধ্যে? হ্যাঁ
হ্যাঁ ডেফিনেটলি লাগবে, বাট দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আছে, এবং পার্থক্য কি সেটা একটু পরে আমরা দেখব। সো আমরা ধরেন বাটনে দিলাম প্রথম অবস্থায়, ঠিক আছে, বাটন দিলাম, বাটন আর সাবমিট দিয়ে তো একই আউটপুট আসতেছে, বাট দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমরা একটু পরে দেখব। সো এখানে একটা নেম দিয়ে দিই, আমি বললাম বাটন। এই নেমটা এতটা ম্যান্ডেটরি না, বিকজ এখানে তো আমরা এটাতে ক্লিক করবে, এর কোনো ভ্যালু কি ডেটাবেজে যাবে? যাবে না কিন্তু। সো যখন পিএসপি ক্লাস হবে তখন দেখবেন যে এই ইনপুট এলিমেন্ট থেকে যখন আমরা ভ্যালুটা রিসিভ করব, ভ্যালুটা যাবে কোনো না কোনো একটা গ্লোবাল অ্যারেতে পিএসপি, তাই না? পিএসপিতে কয়টা গ্লোবাল অ্যারে আছে বলেন তো? 2 হালি 8টা, ঠিক আছে। এগুলো সম্পর্কে আপনারা মোটামুটি ইনশাল্লাহ ভালো আলোচনা করা হবে। এনিওয়ে, সো যখন ওই ইনপুটগুলো এইখানে ইউজার যে ভ্যালুগুলো দিবে, সেই ভ্যালুগুলো যখন সার্ভারের কাছে নিয়ে যাব, তখন পোস্ট অথবা গেট, তাই না, এগুলো দিয়ে নিয়ে যাবো। এগুলোকে বলা হচ্ছে গ্লোবাল অ্যারে, সুপার গ্লোবাল অ্যারে পিএসপির। সো তখন ওই অ্যারের মধ্যে এই প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের নাম ধরে যাবে। এখন এই ইনপুট এলিমেন্টের কোনো ভ্যালু কি আমাকে ডাটাবেজে নিতে হবে এইটার? এজন্য এখানে নেম দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট এই নেমটা লাগে। কারণ কি, এইটা ধরে আমরা অনেক লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। সেই লজিক ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদেরকে এইটা লাগবে, আমরা দিয়ে দিলাম নেম। সো এনিওয়ে, আমাদের ফর্মটা কিন্তু আলহামদুলিল্লাহ রেডি। এবার কাজটা কি করতে হবে দেখেন, আমরা ইনপুট এলিমেন্ট ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য জায়গা তৈরি করলাম। সো 5 মিনিটসের একটা ব্রেক নামাজ পড়ার জন্য। আপনারা কিন্তু নিচে যাবেন না, কেউ নিচে যাওয়ার ব্রেক দিব, কনসেন্ট্রেট করবো আবার। সো দেখেন, আমরা ইনপুট এলিমেন্টের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য এই ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে পারছি, ফাইন। এখন এই ইনপুট এলিমেন্টগুলো, এটার মধ্যে ইউজার ইনপুট দিল, সে তার নাম দিল, নাম টাম যা দেওয়ার দিল, দেওয়ার পর যখন সে সেভ মিতে ক্লিক করবে, সেভ মিতে ক্লিক করার পর এই ফর্মটা সাবমিট হবে না? সো ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে না, খেয়াল করছেন? আমি সেভ মিতে ক্লিক করতেছি, বাট একটা রিলোড হওয়া উচিত না, এখানে রিলোড কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না এটা কি বলা যাবে? রাইট, কারণ ইনপুট এলিমেন্টটা, হ্যাঁ দেখেন, কেউ একজন বললেন যে এখানে সাবমিট দিতে হবে, তাই না? বাটনের এখানে সাবমিট দিলেও কি হবে? সাবমিট দিলেও কিন্তু মনে হচ্ছে হবে না, সাবমিট দিলেও কিন্তু হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই ইনপুট এলিমেন্টগুলো যতক্ষণ না পর্যন্ত কোনো ফর্মের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত এগুলো ইউজলেস, জাস্ট শোকেজের মতো। আমি দেখতে পারতেছি এতটুকুনি, বাট এই ইনপুট এলিমেন্টগুলো দেখেন, এই প্রত্যেকটি ইনপুট এলিমেন্ট কি টেবিলের মধ্যে আছে না? এই পুরো টেবিলটাকে আমরা একটা ফর্মের মধ্যে নিয়ে আসি। ফর্ম ট্যাগ দিয়ে শুরু করলাম, এবং এই যে টেবিলের পরে ফর্ম ট্যাগ দিয়ে শেষ করলাম। পুরো টেবিলটাকে আমি ফর্ম ট্যাগের মধ্যে রাখলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার দেখেন সেভ মিতে ক্লিক করেন, এবার দেখেন ফর্মটা কিন্তু একবার, পেজটা কি রিলোড হচ্ছে না? পেজটা কিন্তু একবার রিলোড হচ্ছে। এখন তার মানে এই ফর্ম ট্যাগের মাধ্যমে এই কোশ্চেনটাও ছেলে মেয়েদের করায়, মানে ইয়েতে আর কি, আপনার অ্যাসেসমেন্টে, যে HTML এর কোন ট্যাগের মাধ্যমে ইউজারের ইনপুটগুলো সার্ভারের কাছে নেওয়া হয়? কোন ট্যাগের মাধ্যমে? ফর্ম। কারণ ফর্ম ট্যাগ ছাড়া কি সম্ভব? অসম্ভব। পারতে পারে একমাত্র একজন, তার নাম কি? তিনি বলতেছে অ্যাজাক্স। অবশ্য ঠিক আছে, অনন্ত জলিলেরই তো আছে অ্যাজাক্সের মধ্যে, নাকি আছে না? রাইট। সো এই ফর্মের মধ্যে ইম্পর্টেন্ট দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে মেথড। সো ফর্মের মধ্যে আমাকে, যেহেতু ফর্মই এই ডাটাগুলো, ইউজারের ডাটাগুলো সার্ভারের কাছে নিবে, ফর্মই, সো কিভাবে নিবে? ডাটাগুলো নেওয়ার জন্য তার দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ডাটাগুলো প্রথমে তাকে রিসিভ করতে হবে, তারপরে সেই জিনিসগুলো নিয়ে সার্ভারের কাছে যেতে হবে। খেয়াল করেন, দুইটা ইস্যু কিন্তু। আমরা বলতেছি যে ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবস্থা তৈরি করে দিচ্ছি, ফাইন, করলাম।
এবার ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলো যদি আমি সার্ভারের কাছে নিতে চাই আমার কি লাগবে ফর্মটা একটা লাগবে, ফর্মটা একটা দিলাম। এখন কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য দুইটা জিনিস দরকার হয়। একটা হচ্ছে জিনিসটাকে আমাকে ক্যারি করতে হবে। আমি কিভাবে ক্যারি করব? আমি কি ব্যাগে নিয়ে যাব না পকেটে নিব? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি কোন রাস্তা দিয়ে যাব। আমি এই ল্যাপটপটা কারণ বাজার থেকে মোহাম্মদপুর নিয়ে যাব, দুইটা বিষয়। ল্যাপটপটা আমি কিভাবে নিব? ব্যাগে নিব না হাতে নিব? এবং কোন রাস্তা দিয়ে যাব? আমি কি পান্থপথ দিয়ে যাব নাকি আমি ফার্ম গেট দিয়ে যাব? সো আমাকে এর জন্য এখন তাহলে কি করতে হবে? এখন আমি কিভাবে নিব সেটা বলে দিতে হবে কোথায়? মেথডে। মেথডের মধ্যে বলা থাকবে ডাটাগুলো কিভাবে সে রিসিভ করবে, আর অ্যাকশনের মধ্যে বলা থাকবে কি কোন রাস্তা দিয়ে সার্ভারের কাছে যাবে। ইউআরএলটা থাকবে এখানে, রাইট? সো মেথড হতে পারে কি? হতে পারে পোস্ট, হতে পারে গেট। সো পোস্ট আর গেটের মধ্যে কিছু পার্থক্য আছে আমরা জানি কম বেশি, তাই না? পোস্টে অনেক বেশি ডাটা নেওয়া যায়, পোস্টে ডাটাগুলো যায় ফরম্যাট হিডেনে, আর পোস্ট অনেক বেশি সিকিউর। বাট একটা সমস্যা আছে, পোস্ট অনেক স্লো, অনেক স্লো। আমার কাছে যেটা মনে হয় ইন ফিউচারে পোস্টের মাধ্যমে ডাটাটা মানুষ আর নিবে না, এটা ব্যাকগ্রেডেড হয়ে যাবে আর 10-15-20 বছর পর। হ্যাঁ, এর আগেই হয়ে যাবে, বিকজ এটা ব্যাকগ্রেডেড। কিন্তু বহুত ঝামেলা আছে এটা নিয়ে, যদিও আমরা এটা নিয়েই কাজ করি এখন স্টিল নাও। বাট আর অ্যাকশনের মধ্যে বলা থাকে রাস্তাটা, যে কোন রাস্তা দিয়ে সার্ভারের কাছে যাবে। আর আরেকটা মেথড হচ্ছে কি গেট। গেট হচ্ছে কি গেট ডাটাটা যায় হচ্ছে ইউআরএল দিয়ে। গেট ডাটাটা যায় হচ্ছে ব্রাউজারের কোথা দিয়ে? ইউআরএল দিয়ে। এই যে ইউআরএলটা আছে না, এখান দিয়ে ডাটাগুলো যাবে। আর গেটে খুব অল্প পরিমাণ ডাটা নেওয়া যায়, 256টা ক্যারেক্টার যায় গেট দিয়ে, এর বেশি যায় না। এরপরে হচ্ছে গেটের ডাটাটা খুব ইনসিকিউর, যে কেউ যখন তখন নিয়ে যেতে পারে, যেহেতু চোখের সামনে দিয়ে যাবে। বুঝেন নাই? কারো ভালো লাগলে একটা শিষ্ট দিবেই, ঠিক আছে? সো একটু পর্দাশীল হয়ে যায় গেলে তারা না ডিস্টার্ব করবে না কেউ আর কি, যেটা পোস্টে আছে। সো এনিওয়ে, তাহলে এখানে আর গেটের সুবিধাটা কি? গেটের সুবিধাটা হচ্ছে গেটটা অনেক ফাস্ট, খুবই ফাস্ট, ঠিক আছে? বন্দুকের গুলির আগে ডাটা নিয়ে চলে যায়। তাহলে এটা হচ্ছে গেটের সুবিধা এবং পোস্টের সুবিধা অসুবিধা। নাইস। আর একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে কোনো কিছু দিব না তখন কি হবে? বাই ডিফল্ট ফর্মের মধ্যে মেথড থাকে হচ্ছে পোস্ট গেট। বাই ডিফল্ট থাকে কি? গেট। তো বলে এভাবে, আমি যদি ফর্মের মধ্যে কোনো মেথড না ডিক্লেয়ার করি, কোনো মেথড কি বাই ডিফল্ট পায় ফর্ম? তখন বলে যে হ্যাঁ না মানে আর কি, দেখি দেশের অবস্থা ভালো না। তো বলতে হবে কিন্তু যে না, বাই ডিফল্ট গেট থাকে, একটা লাইন বলে দিলেই কিন্তু হয়। সো আমরা এখান থেকে অ্যাকশন মেথড বলে দিলাম। দেখেন মেথড বললাম পোস্ট। সো আমি এই জিনিসটা সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, রান করাচ্ছি। এবার দেখেন সেভ নিতে ক্লিক করলে ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে এবং আমার ইউআরএলটা কি ফাঁকা না? দেখেন ইউআরএল এই যে ইনপুট HTML ইনপুট element2.html আমি সেভ দিলাম, যাচ্ছে কিন্তু হচ্ছে, সেভ হচ্ছে। এবার এখানে দিলাম কি গেট মেথড যদি দেই, এবার এখানে সেভ নিতে ক্লিক করলাম, দেখেন ইউআরএলটা কিন্তু আমার এতটুকুন আছে। এবার কি হয়ে গেছে খেয়াল করছেন? বিশাল বড় কিন্তু হয়ে গেছে। সো এগুলো নিয়ে আরো অনেক ওয়াজ করব আমরা যখন PHP আলোচনা হবে, আজকে এতটুকুনি। এখন ঘটনা হচ্ছে আর অ্যাকশনের মধ্যে তো আমরা জানি, দেখেন এখানে অ্যাকশনের মধ্যে যদি আমরা বলে দেই hello.html, তাহলে কি হবে? hello.html এ চলে যাবে, খেয়াল করেন। এটা কি চলে যায় নাকি ওখানে ডাটা পাঠায়? ওখানে থেকে সে কাজ শুরু করে, প্রসেস করা শুরু করে ওখান থেকে। ফর্মের মধ্যে মেথড কি বলা আছে? পোস্ট বলে দেই, গেট বলে দিলে খামাখা ইউআরএলটা বড় হয়ে যায়, দেখতে খারাপ লাগে। সো এবার এখানে এসে দেখেন আমি যদি সেভ মেতে ক্লিক করি, কি দেখাচ্ছে? এখানে কই চলে গেছে এবং লেখছি ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড। সো তার মানে অ্যাকশনের মধ্যে আমি যেখানে বলে দেব সে কিন্তু সেখানে চলে যাবে, আর যদি আমি কিছু না বলে দিই বাই ডিফল্ট সে এখানেই কাজ করবে, ঠিক আছে? এখন আমরা কিছু বিষয় দেখবো আর কি। আমরা তো শুধুমাত্র প্রত্যেক ইনপুট এলিমেন্টের মধ্যে একটা দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছি। এখন প্রথম কথা হচ্ছে
যে আমি এখানে সেভ মিতে ক্লিক করলে এখানে কিছু নাই কিন্তু, বাট বাই ডিফল্ট কি হয়ে যেতেছে, ডাটাগুলো সেভ হয়ে যাচ্ছে না, খালি ফিল্ড যাচ্ছে। সো পুরো ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালিডেশন দিতে হবে। কিভাবে দিব? আমরা ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট দিয়ে দিব ভ্যালিডেশনগুলো, বাট HTML এন্ডে কিছু ভ্যালিডেশন দেওয়া যায়, যেমন রিকোয়ার্ড। সো দেখেন আমি প্রথম ফার্স্ট নেম এই ইনপুট এলিমেন্টের মধ্যে কিছু অ্যাডিশনাল অ্যাট্রিবিউট ইউজ করবো। এখন প্রথমে বলতেছি রিকোয়ার্ড। রিকোয়ার্ড এর ভ্যালুর মধ্যে কিছু দিলেও হয়, না দিলেও হয়। রিকোয়ার্ডের মধ্যে ভ্যালু আমরা রিকোয়ার্ড দিতে পারি, অথবা শুধু রিকোয়ার্ড কথা লিখে দিতে পারি। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার সেভে ক্লিক করে দেখেন কি বলতেছে। সো যখনই কোন ইনপুট এলিমেন্ট লিখবেন রিকোয়ার্ড কথাটা লিখে দিবেন, যেন বাই ডিফল্ট ভুল করে যদি চাপ লাগে যেন ডেটাবেজে একটা ফাঁকা রো ইনসার্ট না হয়ে যায়। কারণ আপনি যদি এখানে কোনো কিছু না দিয়ে সেভ দেন আর যদি ফর্মটা সাবমিট হয়, তাহলে কিন্তু একটা ব্ল্যাঙ্ক রো ডেটাবেজে সেভ হবে। সো ওইখান থেকে ওইটা থেকে বাঁচার জন্য কিন্তু আমরা রিকোয়ার্ডটা ইউজ করতে পারি। এবং এখানে হুবারে কি দেখাচ্ছে দেখছেন, প্লিজ ফিল আউট অফ দিস ফিল্ড। এখানে কি দেখায়? এখানে কিন্তু দেখাচ্ছে না। এখানে দেখায়, এখানেও দেখাচ্ছে না। এখানে দেখায়, এখানে দেখাচ্ছে। ওই রিকোয়ার্ডের কারণে কিন্তু দেখাচ্ছে। এবার এখন ফার্স্ট নেমটা কত বড় হবে দেখেন, যাচ্ছেই কিন্তু আল্লাহর নাম নিয়ে, থামাথামের কোনো উপায় নাই। সো এত বড় ফার্স্ট নেম হলে তো আপনার ডেটাবেস শেষ। এরকম 5টা কাস্টমার হলেই শেষ, আর কিছু লাগবে না। হতে পারে না ধামাল ছবির মতো? ধামাল দেখেন নাই? নিক নেম। সো ওরকম যদি কারো নিক নেম হয় তাহলে তো মুশকিল। তাহলে আমাকে কিন্তু তাকে ব্লক করে দিতে হবে যে এতগুলো ক্যারেক্টার বেশি তুমি দিতে পারবো না। যদি এরকম কিছু করতে চাই, যে ম্যাক্স লেন্থ দেখেন, যে ম্যাক্স লেন্থের মধ্যে আমি বলে দিলাম 5, সাপোজ ইনপুট এলিমেন্টের মধ্যে ম্যাক্স লেন্থের মধ্যে বলে দিলাম 5। এবার ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। এবার দেখেন এই ফার্স্ট নেমের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 আর তো যাচ্ছে না। খেয়াল করছেন 5টার বেশি কিন্তু আর যাবে না। আপনি ম্যাক্স লেন্থের মধ্যে যে কয়টা ভ্যালু বলে দিবেন ওই কয়টা ক্যারেক্টার সে নিবে, এর বেশি নিবে না। সো এখানে আমি যদি বলে দিই 20, তাহলে কয়টা ক্যারেক্টার যাবে? 20টা ক্যারেক্টার যাবে। এভাবে আমরা ছোট ছোট কিছু ভ্যালিডেশন HTML থেকে দিতে পারি। এবার ধরেন আমাকে এই বক্সটা বড় করা দরকার, এই বক্সটাকে আমরা একটু বড় করব। সো আমরা ডেফিনেটলি CSS মানে সেটা করতে পারবো, CSS ইউজ করে আমরা সেটা করে কোনো ব্যাপারই না। বাট আমরা শুধু HTML এর আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটাতে করতে পারি এই কাজটা, নাম কি? সাইজ। তো সাইজ দিয়ে দিলাম ধরেন 220। এবার চেক করি কি হয়ে গেছে, বড় হয়ে গেছে না? আবার মনে করেন সাইজটা দিলাম 1/2। এবার দেখেন 1/2 কিন্তু হয়ে গেছে। সো একইভাবে কিন্তু আমরা শুধু সাইজ দিয়ে তার ওয়াইডটা কন্ট্রোল করতে পারি। এবার ধরেন কখনো কখনো দেখা যায় যে ধরেন আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতেছেন একটা স্কুলের অ্যাডমিশনের জন্য। সো ওখানে অবশ্যই স্কুলের নামটা লাগবে। স্কুলের নামটা তো ফিক্সড, কারণ সবাই তো একই স্কুলে যাবে। সো তখন ওইখানে নামটা দিতে বলবেন। এখন নাম অনেকে ভুল দিতে পারে। সো কি করা হয়, একটা টেক্সট এখানে থাকে এবং সেটা থাকে কি রিড অনলি, সেটা অ্যাক্সেস করা যায় না। যেমন ধরেন এখানে আমি লিখে দিলাম, এখানে আমি যদি ভ্যালুর মধ্যে লিখে দেই, আপনারা সবাই BITM এ রেজিস্ট্রেশন করবেন। সো আমি এখানে ভ্যালুর মধ্যে লিখে দিলাম বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। BITM কেমন? সো আমাদের BITM এর ফুল মিনিং হচ্ছে এইটা, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। সো এই কথাটা কি ভ্যালুর মধ্যে বলে দিলাম, তার মানে এটা কি এখানে দেখা যাবে না? এই দেখেন দেখা যাচ্ছে। এখন এইটা আমার প্রত্যেকের জন্যই সেম থাকবে। এখন পণ্ডিতি করে কেউ কিন্তু আবার উল্টাপাল্টা লিখে দিতে পারে, যদিও থাকে
বাট আপনি তাকে ব্লক করতে চাচ্ছেন, কি করবেন? রিড অনলি, ব্যাস মামলা ডিসমিস, আসামি খালাস। ঠিক আছে, রিড অনলি দিয়ে দিলেন। এবার চেক করেন, এবার দেখেন কত সুন্দর মোছা যাচ্ছে। মোছা কিন্তু যাচ্ছে না। এবার যত উস্তাদি করুক কোনো লাভ নাই কিন্তু। সো রিড অনলি দিয়ে আমরা কোনো একটা মানে সিচুয়েশনটা বুঝতে পারছেন তো? এই ধরনের সিচুয়েশন আসলে আমরা এভাবে সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে পারি। ব্যাসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। সো এভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারতেছিলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইনপুটের টাইপ যদি আমি বলি বাটন, তাহলে কি হয় দেখেন তো? এবার কি ফর্মটা সাবমিট হবে? ফর্মও আছে, ফর্মের অ্যাকশন মেথড সবই আছে, দেখেন অ্যাকশনও আছে মেথডও আছে। এবার আমরা এখানে যাচ্ছি, সেভ মেতে ক্লিক করি, ঘটনা ঘটে? ঘটনা কিন্তু ঘটবে না, কারণ এখানে বাটন বলা আছে। সো বাটন আর সাবমিটের মধ্যে পার্থক্যটা দেখেন, আপনাদের কম্পিউটারে ঠিকঠাক মতো কাজ করে কিনা, নাকি আমারটাই শুধু করতেছে। বাটন দিলে ফর্মটা কোনোদিনই সাবমিট হবে না অনন্ত দলিলটা ছাড়া, আর যদি সাবমিট দেন তাহলে দলিল বাইরে ছাড়াও হবে। এই যে হচ্ছে বাটন শুধু বাটন, রাইট, বাটন আইকন, সাবমিট তো সাবমিট করবে, সাবমিট করবে, অ্যাবসলিউটলি রাইট। সো এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারতেছি। সো সাবমিট দিতে হবে। এই ফর্মগুলো লাগবে, আমরা যখন পিএসপি কাজ শুরু করব তখন এই ফর্মগুলো কিন্তু প্রচুর লাগবে। ওয়েব পেজ কাজ করবেন, একটা ক্যালকুলেটর তৈরি করবেন, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করতে হবে। ইনপুট কিভাবে নেবেন? এই যেগুলো লাগবে, ফর্ম লাগবে, ইনপুট এলিমেন্ট লাগবে। তারপরে ধরেন যে আপনি কোন একটা নাম্বার ইনপুট দিচ্ছে, আমরা 15 থেকে 20টা প্রবলেম সলভ করাবো আপনাদেরকে দিয়ে ক্লাসের মধ্যে আর কি। মানে ওয়েব যেগুলো আপনার সি প্লাস প্লাস বা জাভাতে করে আসছেন ভার্সিটিতে, যেমন এই ক্যালকুলেটর, তারপরে প্রাইম নাম্বার বের করা, হ্যাঁ, তারপরে লুপের ক্ষেত্রে কিছু ধরনের পিরামিড টিরামিড তৈরি করা, এগুলো আপনারা করবেন কিন্তু পিএসপি দিয়ে, এবং তখন দেখবেন খুব মজা পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে বিষয় আর কি। এখনো পিএসপির মজাটা এখনো পাওয়া যাবে না, পিএসপির মজাটা পাওয়া যাবে 12 নম্বর ক্লাস থেকে। আপনাকে 12 নম্বর ক্লাস পর্যন্ত ওয়েট করতেই হবে। ওকে স্যার। তার আগে একটু পরে আরো মজা পাবেন, দেখেন একটু পরে আমরা আকাশ বানাবো। আকাশ বানাবেন, সেখানে চাঁদ থাকবে, তারা থাকবে। এই আপনাদের হোমওয়ার্ক ছিল, হ্যাঁ হোমওয়ার্ক ছিল না? আমাদের হোমওয়ার্ক ছিল কিন্তু আমরা তো আনি নাই, কারণ আপনি তো বলেন নিয়ে আসতে বলেন, আমরা বুঝি যে ফেসবুকে সাবমিট করি। মোশাররফ করিমের দেশি তো। আচ্ছা যাই হোক, ঘটনা হচ্ছে যে হোমওয়ার্ক কি ছিল বলেন, আমি তো ভুলে গেছি। আপনাদের বিআইটিএম তৈরি করে আনতে বলছিলাম না, এসটিএমএল সিএসএস দিয়ে। এটা বাটন 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 20টা বাটন। সত্যি কথা বলবেন, সামনে রোজা আসতেছে, কয়জন করছে বাসায়? স্যার বাসায় করে নাই, ইনকমপ্লিট। সরি, আপনারা বাসায় করছেন, আর যারা হাত তোলেন নাই তারা করেন নাই। গুড। স্যার তাহলে ট্রেনিং আমরা কিভাবে সাবমিট করব, মানে আমাদের এই কাজগুলো প্র্যাকটিসগুলো ওখানে কি সাবমিট? আপনারা আপনাদের ইয়েতে ঢুকবেন, তালা ট্রেনিংয়ে ঢুকে আপনাদের তো প্যানেলটা আছে, এখানে পোস্ট করে দিবেন। যেমন ধরেন এখানে আমাদের যে এখানে আছে, এখানে আমি যদি কোনো পোস্ট দিতে চাই, এই যে আমি ঢুকলাম, এটা তো আমার এটা আমার প্যানেল, আমি এখানে ঢুকলাম। এখানে আসার পর আমি কোনো পোস্ট দিতে চাচ্ছি, সো যেখানে আছে নোট হতে পারে, অ্যাসাইনমেন্টে আমি অ্যাটাচ করতে পারবো ফাইল, রাইট। এখানে অডিও ভিডিও, ফেসবুকের মধ্যে তো ফেসবুকটা হচ্ছে
ই পোর্টাল মানে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে এডুকেশনাল পোর্টাল। এখানে আমি যা কিছু লিখে অ্যাড নোটস এখানে বাট লিখবেন, লিখে পোস্ট করার আগে এখান থেকে একটা কাজ করবেন। এই যে এখানে সিলেক্ট করবেন এই জায়গাটায় যে আপনি এটা কার জন্য করতেছেন। দেখেন এখানে কি তালা ট্রেনিং ইউজার, আপনি এখানে কি করবেন গ্রুপের জন্য পোস্ট করবেন। তো এখানে গ্রুপের নামটা দিতে হবে, কোন গ্রুপ 28 রাইট। এই যে 23 না দিয়ে এখানে কথা দিবেন 28। তাহলে কিন্তু ওই আপনাদের গ্রুপে আপনার সাথে যারা যারা কানেক্টেড আছে সবাই পোস্টটা দেখতে পারবে। সো এভাবে কাজটা কিন্তু আমরা চাইলে করতে পারি। এখন এই ফর্মটা হয়েছে না সবার? ফর্মটা কিন্তু সবারই হয়ে গেছে আমরা। সো নাইস। এবার একটা কোশ্চেন বলেন। স্যার অ্যাড্রেসের যে আমরা মানে স্পেসিফাই করেছি এর মধ্যে কার্সর যেখানে সেখানে যাতায়াত করতেছে, আমরা কি মানে অটো প্যাডেড নিচ্ছি, এটা কি প্যাডিং অফ করতে হবে না? বুঝি না, এখানে আমরা কার্সর কিন্তু যেখানে সেখানে যাচ্ছি অটো, আপনি ক্লিক করেন এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে। এখানে ক্লিক করলাম না, এটা যাবে যে ইয়াতে যাবে, মজিলা পায় যাবে। ওটা এটা এটা আসলে দেখেন এটা এতটা মিনিটরি না। এখানে একটাই ইম্পর্টেন্ট আর কি, দেখেন আমরা যে মজিলায় আছি, মজিলা এটাকে বড় ছোট যা মন চায় তাই করতে পারতেছি, তাই না? বাই ডিফল্ট যাই থাক, বাট গুগল ক্রমে ছোট করা যাবে না, বড় করা যাবে। দেখেন না না যাচ্ছে তো করা ছোট করা কিভাবে ছোট করবেন, দেখেন ওই আর ছোট করেন তো, আপনি যা ফিক্স করে দিবেন তার তো ছোট করা যাবে না, আপনি বড় করতে পারবেন। এই যে আমি করছি এটা করতে আপনার কি কর, আপনি রোজ কজ বলে দিছেন, না না এসব কিছু বলি তাহলে তো হবে না, তাহলে তো হবে না। ঠিক আছে। সো আমি যতগুলো রোজ যতগুলো কলাম বলে দিব তার চাইতে ছোট সে হবে না, বড় হবে, ছোট হবে না। কার্সরটা ফিক্স করার কোনো বুদ্ধি নেই? কার্সরটা ফিক্স বলতে আমি বুঝি না আপনার কোশ্চেন। একদম শুরু মানে এখানে উনি বলতেছে কাজটা মাঝখানে রাখা যায় না না, আমি চাচ্ছিলাম যে আসলে আমরা যেভাবে লিখি ফার্স্টে মানে প্রথম থেকে তো শুরু করি, আমরা তো মাঝখান থেকে যাবো না। যদি আমরা প্যাডেড চাই তাহলে স্পেস সেভ প্যাড করব। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি যদি এখান থেকে লেখেন এতটুকু আপনার স্পেস হিসেবে যাবে ইয়াতে ডেটাবেজে, কেউ এখানে ক্লিকের সঙ্গে সঙ্গে কার্সর লাগে পাচ্ছে। স্পেস হিসেবেই যাবে। হ্যাঁ না স্যার অন্যরকম বক্সের ভিতরে একা একা এই কাজ না মানে মাউসের কাছে ওটা আই থিংক ব্রাউজারের প্রবলেম হতে পারে, তাহলে তো ব্রাউজার হতে পারে। বাট এখানে যদি আমি স্পেস রাখি ডেফিনেটলি ডেটাবেজ আমার স্পেস সহ কিন্তু যাবে। সো এনিওয়ে ওটা ব্রাউজার প্রবলেম হতে পারে, আপনি আপনার এটা দেখেন পরে, সমস্যা নাই। সো এখানে ফিক্সড করার কিছু আছে বলতে আমি আসলে ক্লিয়ার না আর কি। এনিওয়ে সো যাই হোক, আমরা এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা কি ফ্রেম নিয়ে কাজ করব আর কি। CSS3 এর অন্তত ইম্পর্টেন্ট একটা সিনট্যাক্স আর কি, কি ফ্রেমস। সো একটা HTML ফাইল নেন সবাই। কি ফ্রেমটা প্র্যাকটিস করার জন্য ডে 5 এর মধ্যে আরেকটি HTML ফাইল নিলাম, CSS কি ফ্রেমস। CSS কি ফ্রেমস নামের একটা ফাইল নিলাম। দেখেন বডির মধ্যে আমরা একটা ডিপ নিয়ে নিলাম সিম্পলি, আর এটার জন্য আমরা ইন্টারনাল CSS লিখে আলাদা ফাইল তৈরি না করলাম। আর
ব্রাউজারে আমরা প্রোগ্রামটাকে একটু রান করাই, সিএসএস কি ফ্রেমস। সো এটা আমাদের আউটপুট আর কি। এখন এটাকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে আমরা ছোট্ট একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। সাপোজ আমাদের টার্গেট হচ্ছে যে এই যে এলিমেন্টটা এর ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক্যালি চেঞ্জ হবে, একটার পর একটা আসবে। লাইক রেড আসবে, হচ্ছে আমরা করছি গ্রিন, ব্লু, ইয়েলো, এগুলো করতে হচ্ছে, একটার পর একটা কালার আসতেই থাকবে। সো এই কাজটা করার জন্য আমরা CSS3 আসার আগে আমাদের ইউজ করতে হতো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ছাড়া এটা অসম্ভব ছিল পুরো বিষয়টা আর কি। বাট এখন কিন্তু এটা সম্ভব হচ্ছে CSS3 এর মাধ্যমে, কি ফ্রেম সিনট্যাক্সের মাধ্যমে। সো আমরা একটা অ্যানিমেশন তৈরি করব। এখন দেখেন অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে দিতে হবে @keyframes, KEYFRAMES, @keyframes। এরপর দিতে হবে অ্যানিমেশনের নাম। কি নাম দিবেন বলেন? আমি দিলাম BITM। কালার চেঞ্জের keyframes BITM দিয়ে দিলাম। তো এখানে আমরা যেটা করতে পারি, সো @keyframes BITM। একটু খেয়াল করেন এখানে কি করলাম দেখেন। সো বলা হচ্ছে ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আমরা একটা অ্যানিমেশন তৈরি করলাম এই কোডটুকুনের মাধ্যমে। অ্যানিমেশনটার নাম হচ্ছে BITM এবং এই অ্যানিমেশনের মধ্যে কি আছে? ফ্রম হতে, কি ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? গ্রিন, টু কোথায়? ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, অর্থাৎ সবুজ থেকে হলুদ হবে ব্যাকগ্রাউন্ড কালারটা। যে এলিমেন্টের মধ্যে আমি এই BITM কিফ্রেম, এই BITM অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব, ওই অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন থেকে ইয়েলো হবে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? সো এবার এই BITMটাকে আমি যদি কোনো একটা এলিমেন্টের মধ্যে, সাপোজ এই D1 এর মধ্যে অ্যাপ্লাই করব, হ্যাঁ এই BITMটাকে আমি D1 এর মধ্যে অ্যাপ্লাই করব। কিভাবে করব? সেখানে এসে প্রথমে লিখতে হবে অ্যানিমেশন BITM। এবার বলে দিতে হবে অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশনটা কতক্ষণ হবে, অর্থাৎ সবুজ থেকে যে হলুদ হবে ব্যাকগ্রাউন্ড কালার কতক্ষণ সময় নিয়ে হবে। এটার জন্য আমাকে অ্যানিমেশন ডিউরেশনটা বলে দিতে হবে, নট ডিরেকশন, ডিউরেশন। তাহলে তো প্রথমটা অ্যানিমেশন নেম হবে, রাইট, হ্যাঁ ওটা দরকার, ওটা অ্যানিমেশন দিলেই হবে। অ্যানিমেশন তো স্যার সবগুলো শর্ট হ্যান্ড প্রপার্টি। একটু দেখেন অ্যানিমেশন ডিউরেশনটা দিলাম, বললাম 5 সেকেন্ড। এবার বললাম এবার এই যে অ্যানিমেশনটা হবে সবুজ থেকে লাল, এটা কতবার হবে? এটাকে বলা হচ্ছে কি? অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, রাইট। আচ্ছা এখানে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেশন আমাদের নেমটা দেওয়াটাই কিন্তু গুড প্র্যাকটিস হবে, ঠিক আছে? ডিরেক্ট অ্যানিমেশন দিলে ওই একটা ভালো কথা বলছে ছেলেটা, শুধু অ্যানিমেশন তো এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা দিয়ে আমরা যে কোনো কিছুই করতে পারি। অর্থাৎ সবগুলো প্রপার্টি BITM, 5 সেকেন্ড, ইটারেশন কাউন্ট, শুধুমাত্র এটা লিখে দিয়ে দিলেই হবে। বা এভাবে আলাদা আলাদা করে প্রথম দিকে প্র্যাকটিস করাটা ভালো। সো প্রথমে কি বলে দিলাম? অ্যানিমেশন নেম BITM,
অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশনটা কতক্ষণ হবে 5 সেকেন্ড। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, অ্যানিমেশনটা কতক্ষণ হবে, আমি বললাম 3 বার হবে, দ্যাটস ইট। আমার খেলা শুরু হয়ে গেছে, আমারটা শুরু হয়ে গেছে, আমারটা হচ্ছে এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, চেক করি, হচ্ছে না? দেখেন যে গ্রিন থেকে ইয়েলো হবে, একবার হইলো, আবার গ্রিন থেকে ইয়েলো হবে, 2 বার হচ্ছে, আবার গ্রিন থেকে ইয়েলো হবে, আর কিন্তু হচ্ছে না। কারণ কি? 3 বারে বন্ধ হয়ে গেছে। 3 বারে বন্ধ হয়ে গেছে। সো আপনি যদি সারা জীবনের জন্য চান তাহলে কি করতে হবে? ইনফাইনাইট। সো ইনফাইনাইট এই কথাটা বলে দিলাম। এবার কিন্তু থামানোর জন্য অনন্ত দলিলকে লাগবে। ওকে, সো যে কাজটা কোন করলাম, একটা অ্যানিমেশন তৈরি করলাম, অ্যানিমেশনটা একটা এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমি চাচ্ছি 5টা ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, 5টা না, আপনি 500টাও দিতে পারবেন, ওদিকে আসতেছি, ঠিক আছে, 500টাও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সো এতটুকুন কাজ কি বোঝা যাচ্ছে? নাইস। সো এবার উনি 5টা দিতে চাচ্ছে, তাহলে কি করব? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড কালার করার পর আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হবে 5টা সাপোজ, তাহলে কি করতে হবে? সো অ্যানিমেশনের একটা যখনই কোনো কিছু, ধরো আমাদের এই ক্লাসটা, আমাদের ক্লাসটা একটা শুরুর টাইম আছে, একটা শেষ টাইম আছে, তাই না? 4 ঘন্টা বা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা একটা নির্দিষ্ট টাইম আছে। সো একটা অ্যানিমেশন হবে, তার শুরুও আছে, তার শেষও আছে। তার শুরুটা কোথায়? 0%, শেষটা কোথায়? 100%। সো এই সময়ের মধ্যে আমরা ভাগ করে আমরা যা চাই সেটাই তৈরি করব। তো তাহলে ধরেন আমরা এই ফর্ম, এখানে তো লিখলাম কি ফর্ম, শুরু থেকে শেষ, ঠিক আছে, এটা হইতেছে একবারে, এটা হইতেছে আরেকবারে, শুরু এবং শেষ। এভাবে না বলে তাহলে আমরা এখানে যদি বলি 0% এবং সবার শেষে যদি বলি 100%, এই 0 আর 100%-এর মধ্যে আমরা কোটি কোটি ভাগে ভাগ করতে পারবো। ধরেন আমি 5টা চাচ্ছি, তাহলে 5টা ভাগে ভাগ করলাম, তাহলে 0-র পরে কত দেব? 20, এরপরে 40, 60, 80, 100। কয়টা ভাগ হয়ে গেল? 6টা হয়ে গেছে, একটা 20 হয়ে গেছে। 5টা করার জন্য কত করতে হবে তাহলে? 25 করতে হবে, রাইট। সো 25 করেন সবাই। স্যার 0 থেকে যেটা শুরু হবে ওই লুপটা তো শেষ হবে 100